KTV Originals। দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, স্বাগত জানাবো আজকের আলোচনায় তোমাকে। স্টেডিয়াম বুলেটিনে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের শেষ দিন আজকে ছিল এবং একেবারে শুরুতেই আমরা দেখলাম যে এই জয় যেরকম সময়ের অপেক্ষা ছিল সেই মতোই কিন্তু প্রত্যাশিতভাবেই জয় এলো ভারতের এবং 17 ওভারের মধ্যে এই ম্যাচ শেষ হয়ে যায় এবং কার্যত আহমেদাবাদের পর দিল্লিতেও কিন্তু ইনিংস জয় ভারতের, পাশাপাশি সিরিজ জয় ভারতের। আমি শুরুতেই অর্পণদা তোমার কাছে আসবো। গতকালের ম্যাচেই যেমনটা তুমি বলছিলে যে এই জয়টা কিন্তু প্রত্যাশিত ছিল ভারতের ক্ষেত্রে, তবে ক্যারিবিয়ানদের লড়াইটাও কিন্তু এই ম্যাচে দেখা গেল। ম্যাচ নিয়ে কি বলবে শুরুতে? প্রথমেই বলে রাখি যে 5 দিনের ম্যাচ শেষ হলো এবং প্রথম ম্যাচটা ইনিংসে জয় ভারতের এবং দ্বিতীয় ম্যাচ সেটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়ে জয়। অবশেষে কিন্তু ইনিংসে জয় আসেনি দ্বিতীয় টেস্টে, আমরা যেটা বলেছিলাম। এবং আমরা প্রথম দিন থেকে বলে আসছি, প্রিভিউ থেকে বলে আসছি যে ম্যাচ শুরুর আগের দিন থেকে একটা জিনিস আমরা খুব পরিষ্কার করে জানিয়েছিলাম স্টেডিয়াম বুলেটিনের দর্শকদের জন্য। সেটা হচ্ছে আমাদের কাছে তখন যে ইনফরমেশন ছিল সেটা হচ্ছে দিল্লির পিচ যেটা হতে চলেছে সেটাই কিন্তু ফ্যাক্টর হয়ে যাবে এবং সেটাই কিন্তু দিনের শেষে হলো। এবং আমরা বলেছিলাম যে হালকা পিচে ঘাস আছে, তবে খুব অল্প, বেশিরভাগ জায়গাটাই ড্রাই, তবে পিচ শুকিয়ে গেলে স্পিনারদের স্বর্গরাজ্য হয়ে যাবে। কিন্তু দিনের শেষে পিচ সেইভাবে শুকোয়নি এবং ওই ধুলো ওড়েনি এবং স্পিনারদের কিন্তু স্বর্গরাজ্য হয়ে ওঠেনি, বরং এখানে ব্যাটিং করাটা ইজি হয়ে গিয়েছিল। এবং কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা যারা আছেন স্পিনাররা, তারা পরিষ্কার বলেছেন, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, যে এই পিচে বল করা অত্যন্ত কঠিন। আপনাদের জানিয়ে রাখি একটা ইনফরমেশন, সেটা হচ্ছে ভারত এই টেস্ট ম্যাচে 200 ওভারের বেশি বল করেছে এবং সেটা নট এ ম্যাটার অফ জোক। এবং এই বিষয়ে ওয়াশিংটন সুন্দরকে যখন ম্যাচ শেষে জিজ্ঞাসা করা হয় কমেন্ট্রি থেকে, সেখানে বলা হয়েছে এখনও পর্যন্ত কেউ কি ক্লান্ত হয়েছে 200 ওভার বল করার পর? দারুণ একটা জবাব দিয়েছে ওয়াশিংটন সুন্দর। তিনি বলেছেন যে গৌতম গম্ভীর, যিনি আমাদের কোচ এবং আমাদের যে টিম ম্যানেজমেন্ট রয়েছে, তাদের মানসিকতাটা আমাদের এমনভাবে তৈরি করেছে যে ইংল্যান্ডে আমরা যখন গিয়েছিলাম যে প্রত্যেকেই জানতাম যে 5 দিন পর্যন্ত ম্যাচ করাতে পারে। সেই কারণে আমাদের মানসিকভাবে প্রস্তুতি, শারীরিকভাবে প্রস্তুতিটা সেইভাবেই নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 5 দিন গড়ালো 200 ওভারের বেশি বল করা ভারতীয় বোলারদের, সেটা কোয়াইট ন্যাচারাল বলে ওয়াশিংটন সুন্দর বলেছেন। এটা নিঃসন্দেহে একটা বড় স্টেটমেন্ট ভারতীয় ক্রিকেটের জন্য যে 200 ওভার বল করেও ক্লান্ত হচ্ছেন না ভারতীয় বোলাররা এবং সেই কারণেই তাদের মানসিকতা, শারীরিক ক্ষমতা সেইভাবে তৈরি করা হয়েছে। কিন্তু যেটা আমরা গতকাল আলোচনা করছিলাম যে কোনোভাবেই ওয়েস্ট ইন্ডিজের এই লড়াইকে ভুলে গেলে চলবে না। তারা কামব্যাক করেছে, পিচ যাই হোক না কেন, তারা তো লড়াইটা দিয়েছে এবং ভারতকে টার্গেট দিয়েছে, ভারত খেলতে নেমেছে, ইনিংসে হার কিন্তু তারা বাঁচিয়েছে। দিনের শেষে একটা ম্যাচ হয়েছে, তবে এক পেশে ম্যাচ হলেও কোথাও গিয়ে তৃতীয় দিনে যেন মনে হয়েছে যে ওয়েস্ট ইন্ডিজ একটা কামব্যাকের লড়াই করলো এবং ভারত যে ইনিংসে হারাতে পারলো না, ফলো অন করে যে লাভটা হলো না, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। টেন্ডো বলেছেন যে কেন তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, পরে শুভমান গিল জানিয়েছেন। সব মিলিয়ে একটা কম্বাইন্ড বিষয় হয়েছে এবং ভারত এক পেশে ম্যাচটা করেছে। সেই দিক থেকে বলতে গেলে 2-0 ক্লিন সুইপ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং দারুণ একটা ম্যাচ বলা যেতেই পারে ভারতীয়দের জন্য। একদমই। এবং তুমি যেমনটা বললে যে ইনিংস অবশ্যই সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের কাছে জয় ইনিংস, তবে ওয়েস্ট ইন্ডিজের এই ফলো অন করার পর যে লড়াই, সেই লড়াইটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ করে দেখালো। এই ম্যাচ থেকে বেশ কিছু রেকর্ডও গড়েছে ভারতীয় ক্রিকেটাররা, সেটা যদি তুমি একটু বলো। দেখো, এক কথায় বলতে গেলে শুধুমাত্র এই ম্যাচ নয়, কার্যত 2টি ম্যাচে 1 ডজনের মতো রেকর্ড হয়েছে। আমি পিসিআরকে বলবো সেই রেকর্ডগুলো পরপর দেখাতে, তাহলে সেটা আমি স্টেডিয়াম বোর্ডের দর্শকদের জন্য বলবো। এই যে রেকর্ডটা এসে গিয়েছে, প্রথম রেকর্ড যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সর্বোচ্চ রান শুভমানের 2839 রান ইতিমধ্যেই হয়ে গিয়েছে 2টো ম্যাচে। অধিনায়ক হিসেবে 17টি ইনিংসে 1000 রানের মাইলফলক শুভমান গিলের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 10টি শতরান শুভমানের, ভারতীয়দের মধ্যে রেকর্ড এটি। এক ক্যালেন্ডার বছরে অধিনায়ক হিসেবে এটা ভারতীয়দের মধ্যে রেকর্ড এবং শতরান শুভমানের ভারতীয় রেকর্ড স্পর্শ করলো। 5টি শতরান শুভমানের ভারতীয় রেকর্ড একটা স্পর্শ করলো। সেকেন্ডে আমি চলে যাব, সেকেন্ডে কী আছে একবার দেখে নেওয়া যাক। সেকেন্ডে যেটা রয়েছে যে অধিনায়ক হিসাবে শুভমানের 5ম টেস্ট শতরান,
সৌরভ, ধোনি, পতৌদিকে স্পর্শ, যেটা আমরা আগের দিন বলেছিলাম। ঘরের মাঠে অধিনায়ক হিসাবে প্রথম টেস্টে 100 রান সুম্মানের, ছুলেন গাভাস্কারকে। টেস্টে জাদেজার 80টি ছক্কা টপকালীন ধোনিকে। ওপেনার হিসেবে দশম 100 রান KL রাহুলের, টপকালীন রোহিত গম্ভীরকে, অর্থাৎ কোচকে টপকে গিয়েছেন। 9টি সেঞ্চুরি ছিল তাদের। পরের টেস্ট একবার দেখে নিই, পরের স্লাইডে কী রয়েছে। এখনও 4টি রেকর্ড করেছে ভারত। সেটা হচ্ছে টেস্টে যশস্বীর 5 ইনিংসে 150 বা তার বেশি রান, এই শতাব্দীতে 23 বছর বয়সী হিসেবে প্রথম। পঞ্চমবার ইনিংসে 5 উইকেট কুলদীপের, 15টি টেস্টের রেকর্ড। প্রথম টেস্টে ইনিংস এবং 140 রানে জয়, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের তৃতীয় বৃহত্তম। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের প্রথম 5 জুটিতেই 50 বা তার বেশি রান। 64 বছর পর, 64 বছর 10 মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই প্রথম একটা জয়, এইরকম একটা রেকর্ড হলো আর কি। বলা যেতে পারে যে ওয়েস্ট ইন্ডিজকে ডাকো আর রেকর্ড করে, এরকম একটা মিথ তৈরি হয়ে গিয়েছে। এবং অবশ্যই এখানে কিন্তু ভারতীয় ক্রিকেটারদের কৃতিত্ব তো দিতেই হবে, কারণ যেভাবে তারা ব্যাট করেছে, বল করেছে, এবং গতকাল যেটা বলছিলাম সব বিভাগে A+ পারফরমেন্স, অর্থাৎ এটা নিয়ে কোনো ডাউটই নেই। তবে নিঃসন্দেহে এই যদি সিরিজ থেকে তুমি বলো, তাহলে পাওনা হচ্ছে নীতিশ কুমার রেড্ডিকে ইউটিলাইজ করা। শুধুমাত্র যে বিদেশের মাটিতে নীতিশ কুমার রেড্ডি সেটা নয়, দেশের মাটিতেও নীতিশ কুমার রেড্ডিকে কার্যকরী করে তোলা, এবং সাই সুদর্শনের একটা কনফিডেন্স বুস্ট আপ। সেখান থেকে বলা যেতে পারে যে পরের টেস্টে যখন প্রথম 11-এ যদি থাকেন, তাহলে তার পারফরমেন্স কীরকম হয় সেটা অবশ্যই দেখা। ধূপ জুড়েলের পাওনা অবশ্যই রয়েছে। যশস্বী জয়সওয়ালের ফর্ম ফিরে আসা, শুভমান গিলের আরও পরিণত ক্যাপ্টেন্সি ভুললে চলবে না, যে অধিনায়ক হিসাবে, টেস্ট অধিনায়ক হিসাবে এটা তার প্রথম টেস্ট সিরিজ জয়। এরপরে কিন্তু ওয়ানডেতে আছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সেটা তো অন্য পরের আলোচনাতে আমরা আসবো। তবে ডেফিনেটলি এটা একটা দারুণ স্ট্র্যাটেজি, দারুণ জয়, এবং ভুলে গেলে হবে না, যতই হোক না কেন এটা টেস্ট ম্যাচ। WTCতে অনেকটা এগিয়ে গেল ভারত। ওয়েস্ট ইন্ডিজ যতই দুর্বল দল হোক, জয়টা জয়। একদমই। এবং শুভমান গিলের নেতৃত্বে এই জয় এবং দেশের মাটিতে এই জয়, ক্যাপ্টেন হিসেবে তার কাছে অবশ্যই আজকে একটা বিশেষ দিন। এবং পাশাপাশি আরও বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। একটা বিরতির সম্ভবত সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। শুভমান গিলকে নিয়েও আমরা কথা বলছিলাম। অর্পণদা, আজকের দিনটা বোধহয় গৌতম গম্ভীরের জন্য বিশেষ দিন। আমরা এর আগে আলোচনা করেছি, তার নিজের শহরে এই ম্যাচটা হচ্ছিল এবং আজকে তার জন্মদিনও রয়েছে। আজকের এই জয়ের পর গৌতম গম্ভীর তিনি কতটা উচ্ছ্বসিত, তিনি কি বলছেন? ডেফিনেটলি কোচ হিসাবে তো একটা এইরকম সিরিজ জয়, টেস্ট ম্যাচ জয় বা টেস্ট সিরিজ জয় এক কথায় বলা যেতে পারে। ডেফিনেটলি কোচ হিসাবে তার কাছে পাওনা তো বটেই, কিন্তু আবারও বলছি যে কথাটা রিপিট করছি, সেটা হচ্ছে শুভমান গিলের কিন্তু অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজ জয়, এটা ভুলে গেলে চলবে না। এবং অধিনায়ক হিসেবে তিনি যথেষ্ট পরিণত বোধ দেখিয়েছেন। তিনি ব্যাট করেছেন, সেঞ্চুরি করেছেন, ফিল্ডিং দুর্ধর্ষ ফিল্ডিং করেছেন, দারুণ ক্যাচ নিয়েছেন সিরাজের বলে। সব মিলে এটা অবশ্যই শুভমান গিলের সিরিজ বলা যেতে পারে। এবং আরেকটা জিনিস এখানে না বললেই নয়, সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা কিন্তু 3 বার তার কেরিয়ারে ম্যান অফ দ্য সিরিজ হলেন। এটা নিয়ে আজকে তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন 2টি টেস্ট ম্যাচে। বলা যেতে পারে যে ভিন্টেজ জাদেজা। কোহলি রিটায়ারমেন্ট নিয়েছেন, রোহিত শর্মা রিটায়ার। সেই দিক থেকে যদি সেই লাইনের কথা বলা যেতে পারে, সেই সময়ের কথা বলা যেতে পারে, জাদেজা কিন্তু এখনও সেই পারফরমেন্সটা টপ লেভেলে দিয়ে যাচ্ছেন। জাদেজাকে সেই কারণেই ভিন্টেজ জাড্ডু বলা হয়। এবং ডেফিনেটলি জাদেজা এমন একটা প্লেয়ার, ভারতীয় দলের সম্পদ বলা যেতে পারে, যে কোনো ফরম্যাটে, যে কোনো ক্রিকেটে কিন্তু তিনি তার বোলিং এবং ব্যাটিং দুটো দিয়েই তার পারফর্ম করতে পারেন। এবং জাদেজা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে গৌতম গম্ভীর তাকে পরিষ্কার বার্তা দিয়েছেন যে তুমি তোমার স্পটটা এখানে 6 নম্বরে, অর্থাৎ তুমি ব্যাট করতে হবে ব্যাটিংয়ে। সেই কারণে আরও জোর দিয়েছেন জাদেজা টেস্ট ম্যাচের জন্য। নাহলে এর আগে 7 বা 8-এ জাদেজাকে নামতে হতো, কখনো কখনো ফ্লাকচুয়েটেড মাইন্ড হয়ে যেতে পারতো যে আমি ব্যাটিংটা ঠিকভাবে করতে পারবো কিনা, বা একদম শেষের দিকে ব্যাটিং করতে হতো। কিন্তু এবারে সেই চিত্রটা পুরোপুরিভাবে পাল্টে গিয়েছে। গৌতম গম্ভীর তাকে স্পষ্ট বলে দিয়েছেন যে ভারতীয় ক্রিকেটে টেস্ট দলে তার জায়গাটা 6 নম্বর, তাই ব্যাটিংটা তাকে মজবুত করতেই হবে। এবং সেই কারণে ব্যাটিংয়ে আরও মন দিয়েছেন, বোলিং তো তার রয়েছে, ফিল্ডিংও তাই রয়েছেন। এক কথায় ক্লাসিক পারফরমেন্স রবীন্দ্র জাদেজা। তবে সব মিলিয়ে আমরা যে আলোচনা করছিলাম, কিন্তু অরুণ জেটলি স্টেডিয়াম থেকে আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ ছিল। জয়ের কাছে একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে গৌতম গম্ভীরের আজকে জন্মদিনের দিনও তিনি রেগে গেলেন। এবং তার থেকেও বড় কথা হচ্ছে আজকে যে ওভারঅল ম্যাচ জয়, তুমি এই এনভায়রনমেন্ট নিয়ে কী বলতে চাও স্টেডিয়াম বোর্ডিনের দর্শকদের জন্য? যেটা প্রত্যাশিত ছিল সেটাই হলো। অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের দ্বিতীয় টেস্ট জয়,
এবং একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্লিন সুইপ টিম ইন্ডিয়ার। এটাই ভবিতব্য ছিল এবং এটাই হয়েছে। এবং আজকে একটা বিশেষ দিন, গৌতম গম্ভীরের জন্মদিন, এবং গৌতম গম্ভীরের শহরে তিনি রয়েছেন এবং ভারতীয় দল তার শহরেই টেস্ট ম্যাচ এবং টেস্ট সিরিজ জিতলো। এর থেকে ভালো গিফট বোধহয় আর কিছু হতে পারে না। এবং যখন আজকে সাংবাদিক সম্মেলনে এলেন ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর, তিনি কিন্তু প্রথমেই এটাই বললেন যে ইসসে আচ্ছা গিফট অর ক্যা হো সকতা হ্যায়। তো এটাই আজকে ভারতীয় ক্রিকেটারদের তরফ থেকে গৌতম গম্ভীরকে দেওয়া গিফট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স, তুলনামূলকভাবে অনেক দুর্বল টিম ওয়েস্ট ইন্ডিজ, তবে এই টেস্ট ম্যাচে অবশ্যই তারাও একটা ক্যারেক্টার শো করার কিন্তু চেষ্টা করেছে। আর আরেক যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই টেস্ট ম্যাচ তো ভারত জিতবে জানা কথা, কিন্তু এই টেস্ট ম্যাচের মাঝেও ওই দুটো নাম কিন্তু ঘোরাফেরা করছে। আমি প্রথম দিনও আমার প্রতিবেদনে বলেছিলাম যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি, এই দুটো নাম এই অরুণ জেটলি স্টেডিয়ামের আশেপাশে গুনগুন করছে। আজকেও কিন্তু গৌতম গম্ভীরকে একদম সরাসরি এই প্রশ্নটাই করা হয় যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি নিয়ে কি ভাবছেন। তিনি ওই অফ স্ট্যাম্পের করিডোর অফ আনসার্টিনিটিতে যখন বল আসে তখন ব্যাটসম্যানরা যেমন ব্যাট উঁচু করে ছেড়ে দেয়, অনেকটা কিন্তু সেইভাবেই ছেড়ে দিলেন। তিনি বললেন যে এখনও 1.5 বছর সময় রয়েছে, অবশ্যই দুজন চ্যাম্পিয়ন ক্রিকেটার, দেখা যাক না কি হয়। তাই গৌতম গম্ভীরের স্টান্সটা কি বোঝা গেল না প্রথম দিন, ম্যাচের শুরুর প্রথম দিনের আগের দিন, ম্যাচ প্রিভিউ যেদিন হয় সেদিন শুভমান গিল টোটালি কিন্তু বলেছিলেন যে এই দুজন ক্রিকেটারকে পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার, অ্যাডভান্টেজ অবশ্যই টিম ইন্ডিয়ার যদি রোহিত এবং বিরাট 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলে। একই সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে আজকে আরও একটা কথা বললেন গৌতম গম্ভীর যে এই যে ভারতীয় দলের সাম্প্রতিক সাফল্য আপনারা দেখছেন তার পেছনে কিন্তু ডোমেস্টিক ক্রিকেট, ভারতীয় এই দলের হয়ে যে ভারতীয় ক্রিকেটাররা পারফর্ম করেছে এবং তারা যে সময়টাকে নষ্ট করেনি, এটাও কিন্তু সাফল্যের অন্যতম কারণ। এটার মাধ্যমে গৌতম গম্ভীর কি অন্য কিছু বার্তা দিতে চাইলেন এই রোকো জুটিকে? রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা খেলতেই পারেন 2027 বিশ্বকাপ, তবে গৌতম গম্ভীর কোচ থাকবেন সেই সময়, এবং গৌতম গম্ভীর কোচ থাকলে এই দুজন ক্রিকেটারকে কিন্তু ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে। লন্ডনে বসে থাকলে বা লন্ডনে প্র্যাকটিস করলে কিন্তু হবে না, এটা আজকেও কিন্তু ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিলেন। হয়তো বলেননি সরাসরি, কিন্তু অন্যের এক্সাম্পল টেনে তাদেরকে হয়তো বার্তা দেওয়ার চেষ্টা করলেন গৌতম গম্ভীর। আরেকটা বিষয়, আজকে জন্মদিন, আমরা প্রত্যেকে তাকে উইশ করি, সাংবাদিকরা প্রত্যেকে উইশ করেন গৌতম গম্ভীরকে, তবে এই জন্মদিনেও তিনি মেজাজ হারালেন প্রেস কনফারেন্স রুমে। যখন প্রসঙ্গ আসে হর্ষিত রানার, তিনি সরাসরি বলেন যে হর্ষিত রানা একজন 23 বছরের ক্রিকেটার, তাকে টার্গেট করা উচিত না, যদি আমাকে টার্গেট করতে হয় আমাকে করুন। কিছু ক্রিকেটার, কিছু এক্স ক্রিকেটার, ফর্মার ক্রিকেটার তাদের ইউটিউব চ্যানেল চালানোর জন্য যা তা বলতে পারেন না। হর্ষিত রানা 23 বছরের ক্রিকেটার, কোথায় তাকে সাপোর্ট করবেন তা নয়, আপনি আমাকে হয়তো টার্গেট করছেন, সেটার ঝাঁজটা আপনি মেটাচ্ছেন হর্ষিত রানার উপর। তাই সরাসরি প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের তিনি কিন্তু নিশানা করলেন। আমরা জানি কৃষ্ণমাচারী শ্রীকান্ত একটা মন্তব্য করেছিলেন এর আগে, তাই আজকেও ভারত জিতেছে, তার জন্মদিন, তাই এই মঞ্চটা ছাড়লেন না গৌতম গম্ভীর, একদম স্ট্রেট ব্যাটে খেললেন এবং ব্যাট ধরলেন হর্ষিত রানার হয়ে। সব মিলিয়ে ভারতের জয়, শুধু টেস্ট ম্যাচ জয় নয়, টেস্ট সিরিজ জয়। ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজ আমরা জানি আগামীতে রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ হতে চলেছে, সেটা ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট এবং তারপরে গুয়াহাটিতে। তার আগে ড্রেস রিহার্সালটা সেরে ফেললেন এক্ষেত্রে টিম ইন্ডিয়া। নাকি টিম শুভমান গিল বলবো, না টিম গম্ভীর বলবো, টিম ইন্ডিয়া বলাই শ্রেয়। অরুণ জেটলি স্টেডিয়াম থেকে জয়জ্যোতি ঘোষ, কলকাতা টিভি। ধন্যবাদ জয়, ধন্যবাদ জয়। একদমই তুমি কতগুলো খুব ইম্পর্টেন্ট কথা বললে, সেটা নিয়ে আমরা আলোচনাতে করছিলাম। সেটা হচ্ছে যে গৌতম গম্ভীরের মেজাজ হারানো হর্ষিত রানাকে নিয়ে, সেটা ভীষণ ক্রুশিয়াল, যেটা সোশ্যাল মিডিয়াতে অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে রোকো জুটি, সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনায় আসবো, কিন্তু তার আগে আমার মনে হয় একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। ভাস্বতী, তুমি যদি ব্রেকটা নিয়ে নাও। একদমই বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে জয়জ্যোতি বেশ কিছু কথা বললো এবং তুমি যেমনটা বললে যে গৌতম গম্ভীর তিনি কিন্তু বেশ কিছু তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন আজকে সাংবাদিক বৈঠকে। কি বললেন তিনি মূলত? দেখো, যেটা নিয়ে বারবার বিতর্ক উঠছে যে সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং চলছে বলা যেতে পারে, যে গৌতম গম্ভীরের কতটা তিনি কাছের হতে পারেন, অর্থাৎ হর্ষিত রানা তাকে 3টি ফর্ম্যাটেই খেলানো হচ্ছে, অথচ যারা যোগ্য তারা সুযোগই পাচ্ছে না। এইভাবে যে পার্শিয়ালিটি করা হচ্ছে এটা নিয়ে বারবার ট্রোলিং শুরু হয়েছিল। যারা প্রাক্তন ক্রিকেটার রয়েছে তারা ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমভাবে গৌতম গম্ভীর হর্ষিত রানা সমালোচনা করেছেন। সেই কারণেই কিন্তু তিনি আজকে রেগে গিয়েছিলেন প্রেস কনফারেন্সে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে যেটা আবারও বলছি, রোকো জুটি নিয়ে দুরকম স্টেটমেন্ট কিন্তু পাওয়া গিয়েছে ভারতীয় একদম খাস বলা যেতে পারে ম্যানেজমেন্ট রুম থেকে। সেটা হচ্ছে, এক, শুভমান গিল বলেছেন যে 2 তারকা ক্রিকেটারকে পাওয়া তাদের কাছে ভাগ্যের ব্যাপার, অর্থাৎ পুরোপুরিভাবে 2027 বিশ্বকাপে শুভমান গিলের মাথায় রোহিত শর্মা অর্থাৎ রোকো জুটি প্ল্যানিং রয়েছে, রোহিত এবং বিরাট। আবার আগারকার এক কথা বলেছিলেন যে তিনি বলেছেন এখনও পর্যন্ত আনসার্টেন, এবং গৌতম গম্ভীর বলেছেন তারা চ্যাম্পিয়ন প্লেয়ার, এখনও 1.5 বছর বাকি, দেখা যাক। সব মিলিয়ে একটা ঘোটালা টাইপের বাকি রয়েছে যে আদৌ খেলা হবে কি হবে না। তবে আমাদের কাছে যা ইনফরমেশন রয়েছে পুরোটাই নির্ভর করছে অস্ট্রেলিয়া সিরিজ কীরকম খেলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এবং আমরাই স্টেডিয়াম বুলেটিনে প্রথম বলেছিলাম যে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে খেলতে গেলে, বিশ্বকাপ খেলতে গেলে কোন শর্তে থাকতে হবে, যেটা আমাদের প্রথম খবর সেটা হচ্ছে প্রথমে বিজয় হাজারে ট্রফি রয়েছে, সেখানে 6টা ম্যাচের মধ্যে অন্তত 3টি ম্যাচ রোকো জুটিকে খেলতে হবে। তবেই কিন্তু এই যে বারবার গৌতম গম্ভীর বলছিলেন যে ঘরোয়া ক্রিকেটে জোর দেওয়া, সেখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যত বড় স্টার ক্রিকেটারই হোক না কিন্তু ঘরোয়া ক্রিকেট তাদের খেলতে হবে। এবং অস্ট্রেলিয়া সিরিজের পর, ওডিআই সিরিজের পর রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনকেই কিন্তু ঘরোয়া ক্রিকেট, অর্থাৎ 6টা ম্যাচ রয়েছে বিজয় হাজারে ট্রফিতে, সেখানে কিন্তু অন্তত পক্ষে 3টি করে ম্যাচ ইচ, অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে খেলতে হবে। এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। তবে যে বিষয়টা জয় আর একটা কথা বললো যে ড্রেস রিহার্সাল, ডেফিনেটলি এটা ড্রেস রিহার্সাল। ওয়েস্ট ইন্ডিজ অনেক দুর্বল দল, কিছুদিন পরেই শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে হোম সিরিজ ভারতের। প্রথম ম্যাচই রয়েছে ইডেন গার্ডেন্সে এবং তারপরে গুয়াহাটিতে। ইডেন গার্ডেন্সের ম্যাচ, এবং টেম্বা বেভুমা তিনি কিন্তু স্পষ্ট একটা কথা বলে দিয়েছেন মুম্বাইতে একটি অনুষ্ঠানে যে ভারতকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, কার্যত হুঙ্কার দিয়েছেন। এবং তাদের ইন্সপিরেশন যদি বলা যেতে পারে সেটা হচ্ছে নিউজিল্যান্ড, এবং বলা হয়েছে যে নিউজিল্যান্ড যেভাবে স্পিনের জালে ভারতীয় দলকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, তাদেরও কিন্তু সেরকম একটা পরিকল্পনা রয়েছে যে ভারতে এসে ভারতকে হারানো। এবং যে শক্ত পয়েন্ট, যে শক্ত ঘাঁটি, সেটা হচ্ছে যে স্পিন দিয়ে ভারত কাবু করে, সেই স্পিন দিয়েই কিন্তু ভারতকে কাবু করার কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বেভুমা। ভুলে গেলে হবে না, তিনি কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন, তিনি WTC উইনিং ক্যাপ্টেন একটা। অতএব তিনি যেভাবে দলটাকে গোছাবেন, তিনি যেভাবে দলটাকে নিয়ে যাবেন, ডেফিনেটলি ভারতের কাছে একটা টাফ সিরিজ হতে চলেছে। যদিও দেশের মাটিতে ভারত কিন্তু ছেড়ে কথা বলবেন, এটা বলা যেতে পারে। আর একটা বিষয় এখানে না বললেই নয়, সেটা হচ্ছে যে আজকের প্রেস কনফারেন্সে যেটা জয় কিছুটা বলল, সেটা হচ্ছে যে শুভমান গিলকে প্রশ্ন করা হয়েছিল যে ওডিআই সিরিজ শুরু হতে চলেছে, রোকো নিয়ে কী ভাবনা আছে। তো ডেফিনেটলি জিজ্ঞেস করা হয়েছে তার সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজের কী ভাবনা। সেখানে শুভমান গিল স্পষ্ট বলে দিয়েছেন ম্যাচ শেষ, টেস্ট ম্যাচ শেষ, এবার কিন্তু ওডিআই নিয়ে ভাবতে হবে এবং অনেকটা লম্বা বিমান জার্নি রয়েছে। তো সেখানে গৌতী স্যার অর্থাৎ গৌতম গম্ভীরের সঙ্গে কিন্তু তিনি প্লেনেই আলোচনাটা সেরে নেবেন। এর মাধ্যমে কি বার্তা দেওয়া হলো যে পরিষ্কার যে অস্ট্রেলিয়ায় গিয়ে বিশ্রাম নেওয়া, তারপরে স্ট্র্যাটেজি করা, তারপরে প্ল্যানিং করা, এমনটা নয়। শুভমান গিল রেডি, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ, এবার কিন্তু ওডিআই ফরম্যাটে ঢুকে গেছেন। তিনি প্রথম ক্যাপ্টেন অধিনায়ক হতে চলেছেন ওডিআই সিরিজ, তার মানে অধিনায়ক হিসেবে তার প্রথম সিরিজ হতে চলেছে। সেই কারণে শুভমান গিল এখন থেকেই, আজকে থেকেই কিন্তু তার অস্ট্রেলিয়া সিরিজ অর্থাৎ ওডিআই সিরিজটা তার ভাবনায় চলে এসে গিয়েছে। এবং তার সঙ্গে অবশ্যই বাড়তি অ্যাডভান্টেজ রোকো জুটি, সব মিলিয়ে একটা দারুণ সিরিজ অস্ট্রেলিয়াতে হবে বলেই আমার মনে হয়। তবে এই যে মানসিকতাটা যে রেডি টু গো এবং প্রত্যেকটা মুহূর্ত থেকে রেডি গিয়ে
আগে প্ল্যানিং করা ওসব নয়, একদম ডে ওয়ান থেকে যবে থেকে প্লেনে উঠবো প্ল্যানিং করা শুরু। এই যে প্ল্যানিংটা, এই কারণে কিন্তু ভারতীয় দল অনেকটা এগিয়ে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দিনের শেষে আজকে যদি বলা হয় যে গৌতম গম্ভীর, হর্ষিত রানাকানি যেটা বলেছেন, অবশ্যই তাকে সমর্থন করা দরকার। ভারত সিরিজ জিতেছে, এটা নিয়ে যেমন আনন্দ করা দরকার, সেই সঙ্গে আরও একটা উত্তেজনাপূর্ণ সিরিজ আসতে চলেছে, রোকো জুটি আসতে চলেছে। তাই ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য আরও একটা দারুণ সিরিজ আসছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। একদমই অর্পণদা, আগামী রবিবার থেকে অস্ট্রেলিয়ার সফর শুরু হতে চলেছে ভারতের, আর সেখানেই কিন্তু রোকো জুটিকে, যেমনটা তুমি বলে, তাদেরকে সেরাটা দিতে হবে, কারণ তার ওপর হয়তো অনেকটা 2027-এর বিশ্বকাপ নির্ভর করছে। গৌতম গম্ভীর তিনিও যেমনটা বলে দিয়েছেন, ফর্ম এবং ফিটনেস যেরকম রয়েছে, পাশাপাশি এই মুহূর্তে বর্তমানের কথা ভাবতে হবে। এখনো পর্যন্ত বেশ কিছুটা বছর বাকি রয়েছে 2027-এর জন্য। অর্পণদা, আজকের আলোচনা এখানে শেষ করছি। স্টেডিয়াম বুলেটিনের সময় একেবারেই শেষ। প্রত্যেকদিন রাত 11টায় স্টেডিয়াম বুলেটিন দেখতে ভুলবেন না কলকাতা টিভিতে। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।